21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। একজন বাংলা ভাষী হিসেবে আজকের এই দিনটি আমাদের কাছে খুবই সম্মানের, খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই যে ভাষা আন্দোলন, সেটি সংঘটিত হয়েছিল বাংলাদেশে, যার আগের নাম ছিল পূর্ব পাকিস্তান। বিভাজনের পর ভারত থেকে আলাদা হয়ে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটি রূপে। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান দুটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় 2000 কিলোমিটারের। এটি ছাড়াও এই দুটি স্থানের মধ্যে সাংস্কৃতিক, ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে অনেকগুলি মৌলিক পার্থক্য বিরাজমান ছিল। বাংলাদেশের ভাষা আন্দোলন বিশ্বের মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য ঘটনা। মূলত পশ্চিম পাকিস্তানের যে অত্যাচার দীর্ঘদিন ধরে পূর্ব পাকিস্তানের মানুষের ওপরে চলে আসছিল, সেটারই বহিঃপ্রকাশ ঘটেছিল এই আন্দোলনের দ্বারা। এই যে আন্দোলন, এর সূত্রপাত হয়েছিল 1948 সালের জুলাই মাসে। কিন্তু এই সূত্রপাতের আগেও ছিল আরেকটি সূত্রপাত, যেটি করেছিলেন বাংলার লেখক সম্প্রদায়। তারা অনেক আগে থেকেই 1947 সালের মার্চ মাস থেকে তারা কিন্তু বাংলা ভাষার সপক্ষে বিভিন্ন পত্রপত্রিকাতে লেখা শুরু করে দিয়েছিলেন, আর যেটার সূত্রপাত ঘটেছিল ঢাকায়, মতান্তরে কলকাতা। মাউন্টব্যাটেনের ভারত বিভাজনের ঘোষণার পরেই পাকিস্তান নিয়ে বিভিন্ন সমস্যা তাদের দৈনন্দিন উত্তেজনাময় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। আর এর মধ্যেই একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাষ্ট্রভাষার প্রশ্ন। কেননা ইতিমধ্যেই প্রচারিত হয়ে গিয়েছিল যে উর্দুই হতে চলেছে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সচেতন লেখকবৃন্দ তখনই এই প্রয়াসের বিরোধিতা এবং বাংলা ভাষার দাবি প্রতিষ্ঠিত করার সংকল্প নিয়েছিলেন অনেক আগে থেকেই। এদিকে জুলাই মাসে ঢাকায় মুসলিম লীগের বামপন্থীদের নিয়ে গণ আজাদ লীগ নামে একটি ক্ষুদ্র সংস্থা গঠিত হয়। এই সংস্থার ম্যানিফেস্টোতে বলা হয় বাংলাই হবে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা। 1947 সালের 15ই সেপ্টেম্বর বাঙালি লেখক তমদ্দুন মজলিস পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই নামে একটি পুস্তিকা প্রকাশ করেন, যেখানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য একটা দাবি প্রস্তুত করা হয়। কিন্তু তার এই দাবিকে সম্পূর্ণরূপে অবজ্ঞা করে পাকিস্তানি শাসক দল সেই বছরই নভেম্বর মাসে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা ভাষাকে অবজ্ঞা করে তাকে বাদ দিয়ে উর্দুতে ও ইংরাজিতে লেখা খাম, পোস্টকার্ড, ডাক টিকিট, রেল টিকিট, মানি অর্ডার ফর্ম ইত্যাদি ছাপা চালু করে দেয়। ঠিক এই সময় পাকিস্তানের কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের তদানীন্তন সচিব গুডিন 1947 সালের 15ই নভেম্বর তারিখে বিভিন্ন বিশ্ববিদ্যালয় উচ্চতর সিভিল সার্ভিস পরীক্ষার বিষয়াদি সম্পর্কে একটি সার্কুলার প্রেরণ করেন। এই সার্কুলারে পরীক্ষার জন্য সর্বমোট 31টি বিষয় দেওয়া হয়েছিল, যার মধ্যে 9টি ছিল ভাষা। হিন্দি, উর্দু, জার্মান, ফরাসি, ল্যাটিন, এমনকি সংস্কৃত ভাষাও স্থান পেয়েছিল এই লিস্টে। স্থান পায়নি পাকিস্তানের অধিকাংশ মানুষের মাতৃভাষা বাংলা ভাষা। এই মর্মে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলাকে করার দাবিতে একটি স্মারকলিপি প্রেরণ করা হয় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীর কাছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তৎকালীন রাজধানী করাচিতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর মর্নিং নিউজে প্রকাশিত হয় যে এই শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য একটি সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। এই সংবাদের প্রতিবাদে ওই দিন দুপুর 2টোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ, জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ ও অন্যান্য কলেজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক প্রতিবাদ সভা করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক তমদ্দুন মজলিস। সম্পাদক ছিলেন আবুল কাসেম। বক্তৃতা দিয়েছিলেন মুনির চৌধুরী, AKM আহসান প্রমুখ, এবং প্রস্তাব পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ VP ফরিদ আহমেদ। মূলত
রাষ্ট্রভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এটাই ছিল সর্বপ্রথম সাধারণ ছাত্র সভা। তাই বাংলাদেশের অন্যান্য আন্দোলনের মতোই ভাষা আন্দোলনেরও সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমান উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি শুরু করেন। ফলত পূর্ব পাকিস্তানে একটা ক্ষোভের সৃষ্টি হয় এবং 1947 সালের 8ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে একটা ছাত্র সমাবেশ হয়, যেখানে বাংলাকে রাষ্ট্রভাষা করার আনুষ্ঠানিক দাবি উত্থাপন করা হয়। এই সমাবেশে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার বিপক্ষে মত দেন। পূর্ব পাকিস্তানের কোনো অংশেই উর্দু স্থানীয় ভাষা ছিল না বলে উল্লেখ করেছেন ভাষাবিদ মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন যে আমাদের যদি কোনো দ্বিতীয় রাষ্ট্রভাষার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা উর্দুর কথা বিবেচনা করতে পারি। 1948 সালের 23শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে উর্দু ও ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ব্যবহারেরও দাবি জানান। তিনি বলেন, পাকিস্তানের 6,90,00,000 মানুষের মধ্যে 4,40,00,000ই পূর্ব পাকিস্তানের, যাদের মাতৃভাষা বাংলা। কিন্তু তার এই দাবিকে সরকার কর্তৃপক্ষ অগ্রাহ্য করে। এরপর 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয় এবং 11ই মার্চ আবারও সাধারণ ধর্মঘট পালিত হয়। পূর্ব পাকিস্তানের মুসলিম ছাত্রলীগ এই কর্মসূচি পালনে বিশিষ্ট ভূমিকা পালন করে, যার ফলস্বরূপ শেখ মুজিব, শামসুল হক, আলী আহাদ সহ 69 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকায় আবারও শুরু হয় ধর্মঘট। 13ই মার্চ থেকে 15ই মার্চ ধর্মঘট পালিত হয়। এই অবস্থায় বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 15ই মার্চ 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন, যার মধ্যে অন্যতম ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলায় আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে এবং ভাষার প্রশ্নে গ্রেপ্তার করা সবাইকে মুক্তি প্রদান করতে হবে। 1948 সালের 21শে মার্চ রেসকোর্স ময়দানে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। মূলত এটি ছিল তার প্রথম পূর্ব পাকিস্তান সফর। এই সমাবেশে জিন্না বলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়। যে কেউ অন্য পথে চালিত হবে সে হবে পাকিস্তানের শত্রু। এরপর 24শে মার্চ কার্জন হলে ঢাবির সমাবর্তনে তিনি বলেন যে উর্দু অ্যান্ড উর্দু অ্যালোন শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। জিন্না বলেন যে উর্দুই হবে রাষ্ট্রভাষা। তখন হলের মধ্যে বহু ছাত্র না না বলে চিৎকার করতে থাকেন, তারা বিরোধিতা করতে থাকেন। ছাত্ররা ওই দিন প্রস্তুত হয়েই গিয়েছিলেন ওই সমাবেশে। এদের মধ্যে ছিলেন আব্দুল মতিন, A.K. আহসান প্রমুখ। এরপর আন্দোলন কিছুটা হলেও স্তিমিত হয়ে পড়ে। 1952 সালের 27শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিনের ভাষণ আন্দোলনকে পুনরায় উত্থাপন করে। তৎকালীন প্রধানমন্ত্রী পদে আসীন খাজা নাজিমুদ্দিন 25শে জানুয়ারি ঢাকায় আসেন এবং 27শে জানুয়ারি পল্টন ময়দানে এক জনসভায় দীর্ঘ ভাষণ দেন। তিনি মূলত জিন্নার কথাই পুনরুক্তি করে বলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও কিছু রাজনীতিবিদ মিলে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছালে 144 ধারা অবমাননার অজুহাতে পুলিশ তাদের ওপর গুলি বর্ষণ করে। গুলিতে নিহত হন বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিক, সালাম, MA ক্লাসের ছাত্র বরকত ও আব্দুল জব্বার সহ আরও অনেকে। এছাড়া
17 জন ছাত্র ও যুবক আহত হয়। শহীদের রক্তে রঞ্জিত হয়ে ওঠে রাজপথ। এই ঘটনার প্রতিবাদে সমগ্র পূর্ব বাংলায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। 22শে ও 23শে ফেব্রুয়ারি ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও সাধারণ জনতা পূর্ণ হরতাল পালন করে এবং শোকসভা ও শোভাযাত্রা সহ 144 ধারা ভঙ্গ করে। 22শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন শফিউর রহমান শফিক, রিক্সা চালক আউয়াল এবং অলিউল্লাহ নামক এক কিশোর। 23শে ফেব্রুয়ারি ফুলবেড়িয়ায় ছাত্র জনতার মিছিলেও পুলিশ অত্যাচার চালায়। এই নির্লজ্জ পাশবিক পুলিশি হামলার প্রতিবাদে মুসলিম লীগ পাকিস্তান সরকারের সংসদীয় দল থেকে সেই দিনই পদত্যাগ করে। ভাষা আন্দোলনের শহীদ স্মৃতিকে অম্লান করে রাখার জন্য মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে রাতারাতি ছাত্রদের দ্বারা গড়ে ওঠে শহীদ মিনার, যা 24শে ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ শফিউর রহমানের পিতা। 26শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন। ক্রমবর্ধমান গণ আন্দোলনের চাপে পাকিস্তান সরকার নতি স্বীকারে বাধ্য হয়, আর 1954 সালের 7ই মে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষা রাষ্ট্রভাষার সম্মানে গৃহীত হয়। 1956 সালে পাকিস্তানের প্রথম সংসদ প্রণীত হলে 214 নম্বর ধারায় বাংলা ও উর্দু দুটিকেই রাষ্ট্রভাষা বলে উল্লেখ করা হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলে বাংলা ভাষা একমাত্র রাষ্ট্রভাষা বলে প্রবর্তিত হয়। সর্বস্তরে বাংলা ভাষাকে সুনিশ্চিত করার জন্য 1987 সালে বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলন আইন জারি করে। ইউনেস্কো 1999 সালের 17ই নভেম্বর বাংলা ভাষা আন্দোলন, মানুষের ভাষা ও কৃষ্টির অধিকারকে সম্মান জানিয়ে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস ঘোষণা করে, যা বৈশ্বিকভাবে সাংবার্ষিক পর্যায়ে গভীর শ্রদ্ধার সাথে ও যথাযোগ্য মর্যাদার সহিত পালন করে সমগ্র বিশ্ববাসী।